এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশ্যে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত। এখন প্রকাশ্যে আমি আলোচনাটা নিতে চাই ভোট, যেহেতু আমরা ভোটের আবহাওয়ার মধ্যেই আছি। আপনিও প্রবাস থেকে এই আবহাওয়ার সঙ্গে এসে যুক্ত হয়েছেন। ওখানকার যে শৈত্য প্রবাহ সেই জায়গা থেকে এখানেও পৌষ মাঘ পার করলাম, আমরা ফাগুনের দিকে যাচ্ছি, ভোটের দিকে যাচ্ছি। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাওয়া যে এই যে ভোট হচ্ছে, আপনি অনেক নির্বাচন দেখেছেন, সেই জায়গা থেকে জানতে চাওয়া যে ভোটের মধ্যে আমরা অনেক রকম দাবি দাওয়া ইশতেহার পাই, কিন্তু সেখানে বাংলাদেশের মানুষের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক তো কিছু চাওয়া পাওয়া আছে, সেই আবদারগুলোর ক্ষেত্রে আমাদের প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলো কতটা সচেতন থাকছেন বা থাকেন? আমরা যারা অনেকদিন আগে বিদেশে গিয়েছি, 40 বছর আগে, আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে বিদেশে এমনভাবে ধারণ করি যেটি আমাদের ঐতিহ্য, সবার মাঝে আমরা লস্ট হচ্ছি না। তো আমরা যখন দেখি এখন যেটা ভোট হচ্ছে, সেটা এত বছর পরে হঠাৎ করে ভোট হচ্ছে, বিভিন্ন দল তাদের এজেন্ডা নিয়ে আসছেন কেন? মানুষকে খুশি করার জন্য। বিভিন্নভাবে কেউ কারোর বিরুদ্ধে কথা বলছেন, কেউ বানিয়ে বলছেন, কেউ সত্যি বলছেন। এর মধ্যে এই সাংস্কৃতিক আমাদের যে ঐতিহ্য, সবচেয়ে বড় ঐতিহ্য, এইটা একদমই দেখা যাচ্ছে না। কারণ সবাই ভয় পাচ্ছে, আমি যদি এটা বলি তাহলে ধার্মিক গ্রুপ আমাকে ভোট দেবে না, আর যদি না বলি তো কিছু ব্যাপারে আমি বুঝি যে এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সাময়িক। যেমন নারীদের ব্যাপারে রাশেদা কিয়া চৌধুরী অনেকেই যে জামাত ইসলাম মেয়েদের জন্য এটা করবে ওটা করে বলছে, এগুলো মেয়েরা ঘাবড়ে যাচ্ছে। কিন্তু এটার জন্য তারা হয়তো ভোট পাবে কিছু গ্রুপের, কিন্তু অন্য গ্রুপরা এটা মানবে না, তারা ইলেকশনে আসলেও মানবে না। তো মহিলাদের একটা ব্যাপার আছে, আমাদের সংস্কৃতি একটা ব্যাপার আছে, অসাম্প্রদায়িক চিন্তাভাবনা একটা ব্যাপার আছে, এটা আমাদের ঐতিহ্য। আমি মনে করি এগুলো আলটিমেটলি আসবেই, কারণ যেই জিতুক ইলেকশনে সাধারণ মানুষ সেটা ধারণ করবেই। আমরা রাজনৈতিক দলগুলো তো তাদের যে ইশতেহারগুলো তৈরি করে, সেই ইশতেহারে কিন্তু অনেক কিছু লেখা থাকে, যে খাতোয়ারি অনেক বিষয় থাকে। কিন্তু আপনি তো দেখেছেন, আমি একটু আগেও এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরুর সময় জানতে চাইলাম যে ইশতেহারে আপনার আমেরিকার নির্বাচন, অন্যান্য নির্বাচন যে আপনি পর্যবেক্ষণ, সেখানে তারা কি তাদের কালচার বা সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা, সাংস্কৃতিক চর্চা, সেই জায়গাগুলো কতটা তাদের ইশতেহারে বা তাদের আমেরিকাতে এগুলো ভোটের মাঠে আলোচনা করেন? ইউজুয়ালি তারা আলোচনা করে না, কারণ এগুলো তাদের চলছে, তাদের এখানে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। তারা এগুলোকে এনকারেজ করে, এগুলো যে প্রবলেম হলে এগুলো অ্যাড্রেস করা হয়। সেখানে তাদের ফরেন পলিসি নিয়ে, তাদের ফুড নিয়ে, তাদের যেগুলো ইস্যু সেগুলো নিয়ে ইলেকশনটা করে। কিন্তু সাংস্কৃতিক ব্যাপারে এটাতে কেউ প্রশ্নে ওঠে না, এটা নিয়ে প্রশ্নে ওঠে না, সুতরাং এটা নিয়ে কোনো এজেন্ডার দরকারই হয় না। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে, মনে হয় না যে আমাদের এখানে এইটাকে এজেন্ডা হিসেবে রাখার প্রয়োজন আছে? প্রয়োজন আছে, কিন্তু আমি মনে করি যে এটাকে রাখলে একটা ঝামেলা আছে। আচ্ছা, যে একটা গ্রুপ মনে করবে যে আমাদের বিরুদ্ধে এরা কথা বলতেছে, কারণ সংস্কৃতিকে যেন সামনে রাখা না হয়, তাহলে এক গ্রুপ এগেন্সে যাবে, এক গ্রুপ পরে বক্তৃতা দেবে। তো তাতে যে এটা নিয়ে একটা ক্রাইসিস হবে। তো সাধারণ মানুষ যখন এটাকে সামনে নিবে, যেমন ছায়ানট আইয়ুব খান বলে দিল যে রবীন্দ্রসঙ্গীত বাতিল হয়ে যাবে, তারা প্রতিবাদ করলো, সঙ্গীত করলো। এবারও আমি দেখলাম যে যখন হরতে মাঝখানে এক গ্রুপ বেরোলো যে বাংলাদেশের স্বাধীনতা ভুল হয়েছে এবং অনেক জিনিস নিয়ে সংস্কৃতি নিয়ে চ্যালেঞ্জ, তখন এক গ্রুপ বাড়িয়ে গেল। তো এইটাকে সামনে রেখে ঝামেলা হতে পারে, কারণ খামাখা আমাদের বাংলাদেশে সবাই বাংলাদেশি, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, এরা তো কাউকে চাচাতো ভাই, কাউ খালাতো ভাই। আমাদের মধ্যে যত কম বিভাজনের ব্যাপারটা আসবে ইলেকশনের সময়, সেটা ভালো। না হলে অনেক বোকার মতো কথা বলবে, তারা নিজেদের বিপদে পড়বে, আমাদেরকে একটা বিভাজন করবে। আমি মনে করি সংস্কৃতি সাধারণ মানুষ যদি বোঝানো যায় বা তারা যদি তৈরি থাকে যে ইলেকশন আসুক না কেন, আমি মনে করি না এটা যাবে, কারণ এটা আমাদের একটা এত বড়। বিরতিতে যাব, ফিরে এসে আবার আলোচনা যেতে চাই যে তাহলে আপনি ভোটের সময় বিষয়টিকে স্পর্শকাতর বলছেন, কিন্তু ভোটের পরে আপনি রাজনৈতিক দলগুলোকে এ নিয়ে কতটা কাজ করতে দেখেন, এবং সেখানেও কিন্তু যারা সাংস্কৃতিক সংগঠন বা সংস্কৃতির সঙ্গে জড়িত তাদেরও তো এক ধরনের বিভক্তি আপনি দেখতে পান। সেটা নিয়ে একটু কথা শুনবো। এটা আপনার প্রবাসেও আছে, কিন্তু আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি।
ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমি জানতে চাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে যে আপনি বিষয়টাকে বললেন যে স্পর্শকাতর এখন বিভাজন বা বিভক্তি তৈরির দরকার নেই, কিন্তু আমরা দেখি যে আমাদের যে সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা সাংস্কৃতিক সংগঠনও আছে, সেটা করতে যে যেটা দেখা যায় যে সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক, শিল্পীদের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি হয়ে যায় যে আমি এই ব্যানারে আমি বাংলাদেশের জাতীয়তাবাদ, আমি বাঙালি জাতীয়তাবাদ, আমি আরেকটু উদারমনা, এরকম নানা রকম। তো সেটা করতে যে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু আমাদের ওই যে বলা হয় যে আমরা এখন আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়টা জানতে পারলাম কিনা। আমি মনে করি এটা যেহেতু রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যারা হয়েছে তাদেরকে একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, যার জন্য বাঙালি না বাংলাদেশি এসব নিয়ে কথাবার্তা হবে। কিন্তু সাধারণ মানুষ যদি জানে, শিখে যে আমাদের সংস্কৃতির ধারা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছি, এটা রিচনেস যখন মানুষ বুঝবে তখন কিন্তু ওইগুলো বিলীন হয়ে যাবে। যেই বাংলাদেশে বলুক, বাঙালি বলুক, এগুলো আর ইম্পর্ট্যান্ট থাকে না। যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বা সাংস্কৃতিক মিলন মেলা হবে, সেখানে আমার মনে হয় যেগুলো এক হয়ে যাবে, এটা আমার ধারণা। কিন্তু আপনার মনে হয় না যে এই যে মানে 1971 থেকে 2026-এ আমরা আছি, তাতে আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি কি যে আসলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাংস্কৃতিক আত্মপরিচয়টা কি, এটা নিয়ে কি আমাদের মধ্যে এখনও সংশয়, প্রশ্ন আছে বা নিজেদের মধ্যেই বিভেদ আছে কিনা? আমরা যদি নাই জানাই মানুষকে, এই যে মুক্তিযুদ্ধের ব্যাপারটা, অনেকে এখন বলতেছে পাকিস্তান থাকলে ভালো ছিল, পাকিস্তানের সময় আমাদের এখানে। আমি এটার উপরে বক্তৃতা দিয়ে বেড়াই জেনোসাইড কনফারেন্স বা আমেরিকাতে। সেইখানে ইয়ারবুক, পাকিস্তানের ইয়ারবুক, যেটা সরকারি ইয়ারবুক 69-এ এটা পাবলিশড হলো, যেটাতে স্পষ্ট লেখা আছে যে ইস্ট পাকিস্তান কীভাবে এক্সপ্লয়েট হয়েছে। তারা তো ওইভাবে লিখে নেয়। যেমন আমাদের 38টা স্কুল ছিল, 23 বছর পরে আমাদের কমে 35 হয়ে গেল। ওদের ছিল 8,000, মানে 35,000 কথা বলছি, 8,000 স্কুল, ওদের হয়ে গেল 45,000। ঠিক এইভাবে আর্মি 10% বাংলাদেশ ছিল। এটার এইসব জিনিসের যে স্ট্যাটিস্টিক ওদের বইতে, কিন্তু এটা গভর্নমেন্টের। তো এই জিনিসগুলো ইতিহাস যদি না জানানো হয় তাহলে মানুষ বলবে এসব। কিন্তু ইতিহাস জানার জন্য আমার কাছে সব ডকুমেন্ট আছে। এখান থেকে আমি দেখি হাসি যে এগুলো জোরে জোরে বক্তৃতা দিয়ে একজন উল্টাপাল্টা বলেই যাচ্ছে। আমরা এই মাতৃভাষা চর্চা এবং এই যে প্রবাসী, আপনি প্রবাসে আছেন, সেইখানে আমাদের একটা বড় জনগোষ্ঠী তো প্রবাসে আছে। সেখানে আসলে আমরা বাংলাকে শুধু তো বাংলার বর্ণমালা না, সেখানেও কিন্তু মানে বাংলা সংস্কৃতি, বাংলা আবহমান বাংলাকে আমরা কতটা ধরে রাখতে পারি। আমরা বলা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশেও একই অবস্থা, যে যেই ছেলে মেয়েটাকে আমি বড় করছি তাকে স্কুলে আগে থেকে একটা বীজ বুনে দিচ্ছে যে ইংরেজি মাধ্যমে পড়ো, তাহলে তুমি হয়তো ওইখানে যে ভালো করবা, বাংলাটা না জানলেও চলে। এই যে প্রবণতাটা, এটা আমেরিকাতে অবভিয়াসলি আরও খারাপ, কারণ তারা ইংলিশ পড়ছে, ইংলিশ দেখছে। বাংলা আমরা যেটা দেখেছি বেস্ট হচ্ছে যে ছোটোবেলা থেকে তাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদেরকে নিয়ে তাদেরকে নাচ গানের মধ্যে দিয়ে একটা আইডেন্টিটি দেওয়া। কারণ তারা যখন বাইরে যায়, আমেরিকার সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা দেশের যে সংস্কৃতি, তারা চাইনিজরা, ইন্ডিয়ানরা, ইটালিয়ানরা, তারা কিন্তু তার আলাদাভাবে করে। এটা কালচার। সো বাঙালিরা তারা মনে আমাদের বাচ্চাদের বলতে আমাদের একটা আইডেন্টিটি আছে, এটা করে। যার জন্য তারা ফ্যামিলিয়ার এবং তারা পেট্রিয়টিক। কেন? যে তারা মনে করে আমার একটা দেশ আছে। এইভাবে ঠিক আছে। কিন্তু বাংলা শেখার ব্যাপার, যেটা কথা বলাটা, ক্লাস 5 পর্যন্ত বাংলায় কথা বলে, তারপরে আর বাবা মা কথা বলে ইংরেজিতে বলে। সানডেতে শেখালাম, পরের সানডেতে ওয়া কা ভুলে যায়, আবার শেখা, আবার ভুলে যায়। কারণ কিছু টেকনিক আছে খুব র্যাপিডলি বাংলা শেখাবার, ওইগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা সম্ভব হয় নাই। তবে আমার মনে হয় যে মেইন প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলা ভাষা, বাংলা হেরিটেজ, বাংলা সংস্কৃতি, এগুলো আমাদের প্রজন্মরা তারা ধারণ করছে সম্মানের সাথে, তারা যায়। এবং আমরা যে বইমেলা করি, বইমেলাতে আমরা হোল একটা ডে রাখছি ইয়ুথ ফোরাম। সেখানে অনেক বাচ্চারা আসে যারা এসব করে, কিন্তু ওরা তো কম বাচ্চা। আমরা এখন সমস্ত মেলার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেছি, তারা ঘুরে বেড়াচ্ছে। সার্বিক আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে মানে আপনি তো শিক্ষার বিষয়গুলোর সঙ্গে যুক্ত, যে আমাদের এই যে রাজনৈতিক দলগুলো উচ্চ শিক্ষা নিয়ে এই
53-54 বছরে কি কাজ করলো, যেটা কারণ যে প্রবাসে যারা যাচ্ছে তারা তো উচ্চশিক্ষার্থে যাচ্ছে এবং সেখানে দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রেও তো রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের বিষয় আছে, কাজ করার বিষয় আছে। সেই ক্ষেত্রে তারা কি করতে পারে আগামীতে, সেই পরামর্শটা যদি আপনি দেন। আমি বিরতিতে যাচ্ছি, সেটা এখন প্রকাশে বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা জানি যে আমাদের একটা বড় জনগোষ্ঠী প্রবাসে থাকেন এবং নিয়মিত যাতায়াতের বিষয় আছে। আমরা আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে একটা আছে দক্ষ, আধা দক্ষ, অদক্ষ, এরকম বিষয় আছে। তা সেই জায়গা থেকে আপনি যদি বলেন, যেমন উচ্চশিক্ষার জন্য অনেকে যাচ্ছে, সেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দলগুলোর যে আমরা বলছি যে ইশতেহারের কথা, তাদের প্রতিশ্রুতির কথা, কিন্তু আপনি কি দেখেন যে গত 53-54 বছরে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে রাষ্ট্র বা যারা বিভিন্ন সময় শাসন ক্ষমতা ছিলেন তারা কতটা কাজ করেছেন? খুব একটা কাজ করেন নাই, এটা আমি বলতে পারি। এই জন্য যে আমি এটাতে খুব ইনভলভ। অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি এক্সকিউজ মি, সব সাবজেক্টে। যেমন আমার চিকিৎসা, আমি 30 বছর থেকে এভরি ইয়ার আসি, নতুন নতুন জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করি, কিন্তু এগুলো হয় না। কেন হয় না? যে আমাদের সিস্টেম আলাদা। যেমন ইমার্জেন্সি মেডিসিন বাংলাদেশে নাই। ইমার্জেন্সি মেডিসিনের জন্য আমরা চেষ্টা করেছি, আমেরিকা থেকে টিম এনে পুরো বছর ট্রেনিংও দিয়েছি, কিন্তু সরকার এগুলো অ্যাপ্রুভই করে না, কারণ সরকার একটা ধরে বাঁধা নিয়ম আছে। তো আমি বলবো যেটা, এই বিদেশে আমরা যারা আছে বেশি দিন তো আর বাঁচবো না, যারা একটা জায়গায় আসছে, যেমন আমার 5টা সাবজেক্টে আমি বিশেষজ্ঞ। এটা কেন করেছে? এটা ওখানে দরকার ছিল না। আমি করেছি এই জন্য যে আমি যদি এখানে কিছু করতে চাই, ঠিক এরকম আমার তো অনেকে ইন্টারেস্টও আছে, কিন্তু এখানে কোনো ওয়েলকামিং কোনো সিস্টেম নাই। আমি বারবার বলেছি একটা সেক্রেটারিয়েট করতে, কেউ কথা শুনুন। আমরা গায়ের জোরে করি। আমি একটা সিলেটে কিডনি হাসপাতাল বানিয়েছি চ্যারিটি, কোনো সাহায্য ছাড়া। সরকারের সমাজ কল্যাণ থেকে আমরা ফান্ড নিয়েছি এই জন্য, যেটা চ্যারিটি, এটা ইয়ে না। কিন্তু পেতে যেও আমাদের মন্ত্রীর মধ্যে একমাত্র শেখ হাসিনার আমলের মান্নান সাহেব এত ভালো মানুষ ছিলেন, উনার মতো অনেস্ট মন্ত্রী, মানে আমরা তো সবাই খালি বদনাম করি সবার, কিন্তু আমাদের বিভিন্ন রাজনীতির যে ভালো ভালো মানুষ আছেন এবং তার হেল্প করছেন, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা ব্যক্তি বিশেষে সরকারের কিছু না, সরকারের কোনো পলিসি নাই, এখনো আছে কিনা জানি না, কিন্তু থাকা দরকার। যে অনেকে অনেক কিছু করতে চায়, যাদের এক্সট্রা এক্সপার্টিস পেয়েছে ওদেশে, যে এটা আনার জন্য এখন পর্যন্ত নেগেটিভ, মানে জিরো তো না। আমরা সেক্ষেত্রে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে তাদেরকে কতটা আন্তরিক দেখেন? কারণ তারাও তো এই জায়গাটা সমন্বয় করবে। দূতাবাসগুলো এটা কাজে না ওদের। তাদের কাজ হচ্ছে এই বাংলাদেশকে আমেরিকান গভর্নমেন্টের সাথে একটা ইয়ে করা। ওখানে যে স্কিলগুলো, দু একজন অ্যাম্বাসেডার এসে একটা লিস্ট করলেন, যে আপনি আমাকে বললেন যে আপনি আমাকে লিস্ট দেন কোথায় কোন প্রফেসর আছেন, কিন্তু লিস্ট দেওয়ার পরে এটা নিয়ে কাজ করার মতো তাদের সময় হয় না, তাদের ফান্ডও নাই। তো এইটা আমার মনে হয় যে সরকারি দূতাবাসের বদলে সরকার যদি আর একটা প্রবাসী আমেরিকান, প্রবাসী ইংল্যান্ড, এদের দিয়ে একটা অ্যাম্বাসির মতো কিছু করতে পারেন। যেমন আমরা ভ্যাকসিন যখন পাইলাম বাংলাদেশে, যে ভ্যাকসিন পাঠালাম, এটা তো অ্যাম্বাসি করে নাই। আমরা মাত্র 2-3 জন ডিরেক্টলি কমলা হ্যারিসের সাথে, ভাইস প্রেসিডেন্টের সাথে, তার বন্ধু আমাদের একজনের চৌধুরী হাফিজ হাসানের পেশেন্ট, ওই থ্রুতে আমরা এটা আনলাম, কিন্তু নট থ্রু এমবেসি। বিকজ এমবেসিকে ধরা হয় বাংলাদেশ, আমাদের ধরা হয় আমেরিকান। বিভিন্নভাবে প্রবাসীদেরকে ব্যবহার করা যেতে পারে, যে প্রবাসীকে একটা শক্তি মনে করার দরকার। এবং এই যে আমাদের তো শুধু ধরেন আপনি আমেরিকার কথা বলছেন, কিন্তু আমাদের এই যে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন দিকে, আফ্রিকা, সব দিকেই তো আমাদের প্রবাসীরা আছে। তাদেরকে একটি মালার মধ্যে আনা, একটি মানে সমন্বিত, সেটা ডিফিকাল্ট। কারণ এক একজন, যেমন আমরা আমেরিকান হয়ে গেছে, তাই না? কিন্তু সৌদি আরবে যারা যায় তারা বাংলাদেশে, তারা সব পয়সা দেশে পাঠাতে বাধ্য। তাদেরকে স্কিল বাড়ানো, তাদের যে পজিশন আছে ওখান থেকে আরো, সেটার জন্য আমাদের করা দরকার। কিন্তু বাংলাদেশে বিদেশ থেকে পয়সা পাঠানো যেত না, মানে পার্সোনালি যায়, কিন্তু একটা আমার নিজের স্কুলকে আমি পয়সা পাঠাতে পারতাম না। এবার ডক্টর ইউনূস, এটা নিয়ে আমি এখানে প্রোগ্রাম করেছি, এখন 50 লাখ পর্যন্ত
পাঠাতে পারে। স্কুলে পাঠানো যাবে, এই জিনিসটা যে এক স্টেপ সামনে গেল। রেমিটেন্স বলছে ডলার পাঠাও, কিন্তু ডলার পাঠাবার কোনো স্কোপ নাই। আমার একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমি বিরতি থেকে ফিরে এসে আবার যাবো যে প্রবাসীরা তো বিভিন্ন সময় আসছে, বিনিয়োগের ক্ষেত্রেও আসছে, কিন্তু বিনিয়োগ করতে এসেও তারা বলছে যে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। আপনি যে কথাগুলো বললেন যে দান করতেও সমস্যা, আবার বিনিয়োগ করতেও সমস্যা, তো এই জায়গা থেকে স্থানীয়ভাবে কি কি উদ্যোগ নিতে পারে, বা এই যে যারা যারা এই যে আমি বিরতি থেকে আসার পর আপনাদের শুনতে চাবো যে নতুন সরকার যারাই আসুক তাদের করণীয়গুলো কী হবে, বা পররাষ্ট্র বিভাগের দায়িত্বটা কি কি হতে পারে। দর্শক, আমরা এখন প্রকাশ্যে আবারও বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বলছিলাম যে যারা 12ই ফেব্রুয়ারি রাষ্ট্রের দায়িত্ব নেবেন, আমরা 12 ফেব্রুয়ারির ভোটের পর যারা রাষ্ট্রের দায়িত্ব নেবেন, রাষ্ট্র পরিচালনার, তাদেরকে এই যে এই প্রবাসীদের সঙ্গে তো কাজ করতে হবে, এবং প্রবাসীরা তো আমাদের বিনিয়োগের একটা বড় উৎস। সেই জায়গায় আপনার টিপসগুলো যদি বলেন যে এই কাজগুলো করা দরকার। এটাতে যেটা হচ্ছে যে প্রবাসীর আগে যারাই এসছেন তার সবসময় প্রশাসনিক একটা বাধাপ্রাপ্ত হয়। তারা মোস্ট অফ দ্য মানুষ চলে গেছেন যাদের অন্যদের হেল্প নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রবাসীদেরকে জিজ্ঞেস করতে হবে আপনি কোথায় করবেন। যেমন আমি সিলেটের, লন্ডনে যারা আছে তারা ইনভেস্ট করতে চায় কোথায়, তারা কিন্তু সিলেটে করতে চায়। কেন? তারা কমফোর্টেবল। এখন আমি যদি জোর করে তারা ঢাকাতে বলি এখানে ইপিজেডে আসেন, আসছে না। এখন যে ইলেকশনে আসুক না কেন, সবাই মনে করে ইলেকশনে মন্ত্রী বা তার এমপিরা করবে, এমপিরা কিছু করতে পারেন না। এই প্রশাসনকে আমাদের কিন্তু দায়বদ্ধতা থাকতে হবে। আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি, আমি তো ওখানে অর্গানাইজ করি এসব, তাদেরকে সাউথ আমেরিকা থেকে অন্য দেশ থেকে তারা বলছে আপনারা আমাদের এখানে আসেন, সব কিছু করে দেবো, কিন্তু এখানে উল্টা। তো এইটা মাথায় রাখতে হবে। বিশেষ করে মেডিকেল সেক্টরে, ফার্মাসিউটিক্যালের অনেক সম্ভাবনা আছে, কিন্তু কেন তারা পাঠাচ্ছেন না? আইটি সেক্টর হিউজ রিসোর্স। আমি আইটি কে নিয়ে জুম মিটিং করেছি আমেরিকাতে, তারা বলে যে ভাই আমাদের যে আগে যে মন্ত্রণালয় ছিল তারা কোনো উত্তরই দেয় না। আমাদের ছেলেমেয়েরা তো পড়তে যেতে যাচ্ছে, সেখানেও তো একটা বিনিময়ের বিষয় আছে, তাই না? যে আমাদের এখানে এতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, প্রায় 150-200 মতো এত বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে তো তথ্য ভাব বিনিময় এবং পাঠ্যক্রমের বিনিময়গুলো হতে পারে, সেটা তো একটা সাংস্কৃতিক বিনিময়ের দিক, সেটা কতটা হচ্ছে? সেটাই ইদানিং হচ্ছে। যেমন আমার এক কাজিন, সে এখন দেখলাম একটা ইউনিভার্সিটিতে উনি 6 মাসের জন্য পড়াতে আসছেন। তো এই যে এখানকার আমাদের বাচ্চারা কিন্তু ট্যালেন্টেড। আমি ডাক্তারদের নিয়ে ডিল করি, এখান থেকে ডাক্তাররা যায় ওখানে, তাদের সাথে ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু আমরা তাদের ভালো করে এখানে তৈরি করি না, কারণ আমাদের কারিকুলাম ডিফারেন্ট। তো এটা নিয়ে আমি আলাপ করেছি কারিকুলাম চেঞ্জের জন্য। কিন্তু এখন যেটা, এই যে বিশ্ববিদ্যালয় আমাদের যেগুলো আছে তাদের রিসার্চ সেক্টরে খুবই দুর্বল। কিন্তু আমরা যদি বিদেশে যারা আছে, যেমন ইউপেনের ভাইস প্রেসিডেন্ট অফ রিসার্চ ইন ডেন্টাল স্কুল, সে বাংলাদেশ, তাকে আমি 3 বার আনছি ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে বিএসএমইউ যারা ছিল, কথাবার্তা সবাই বলে, কিন্তু তারপরের স্টেপটা যদি আমরা নিতে পারি, তো আমি আশা করব যে প্রবাসে যারা শিক্ষক অনেক বছর থেকে আছেন, ওয়ার্ল্ড এক্সপার্ট, তাদেরকে ইভেন জুমে আসাও দরকার নেই, ভিডিও করেও দরকার, প্রযুক্তি ব্যবহার করে করাই যাচ্ছে, এগুলো করার দরকার। আমি যেরকম সিলেটে দেখলাম মেডিকেল কলেজ বা অনেক জায়গাতে প্রফেসর নাই, তো আমি ওদের বললাম যে আমি সব দায়িত্ব নেব, ভিডিও করে দিয়ে দেবো। এইভাবে অনেকভাবে করা সম্ভব। এগুলো যদি অ্যালাউ করা হয় যে আমাকে ফ্যাকাল্টি হিসাবে আমার ক্রেডেনশিয়াল দেখে, তো এটা কিন্তু সম্ভব। যদি সরকার যেই আসুক না, তারা যদি ব্যাপারটা বোঝেন এবং ইনভাইট করেন, ফ্লাডেড হয়ে যাবে। ইন্ডিয়াতে তাই হয়েছে, চায়নাতে তাই। চাইনিজরা আমেরিকার বিদ্যা নিয়ে চায়নাকে ডেভেলপ করতেছে। আমরা করা সম্ভব, কিন্তু আমাদের বাধাটা যেভাবে বাধা হোক না কেন সেটাকে সরাতে হবে। শেষ করব, সেই ক্ষেত্রে প্রবাসে যে আমাদের ছেলেমেয়েরা আছে, আপনি যুক্তরাষ্ট্র ছাড়াও তো অনেক দেশে গিয়েছেন, সেখানে তাদের মধ্যে আমাদের ভাষা, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো কতটুকু? এই বিষয়গুলো আছে, কিন্তু এগুলো আমাদের আরও জানানো দরকার। কারণ আমি একটা ফোবানের মিটিংয়ে গেছিলাম, তো ওখানে আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা আর বাইরের সব ইয়াং ছেলেপেলে, তো একটা মেয়ে বললো বাংলাদেশ তো স্বাধীন হয়েছে ভাষার জন্য, মানে ও ভাষা জানে, তো ভাষার পরিচয় আর অনেক কিছু হয়েছে। তো
তারা জানে কিছু একটা এবং আসছে যে এটাই খুশি। আমাদের এখনও আমরা মনে করি না যে আমরা ইয়াংদেরকে এনাফ শেখাচ্ছি, কারণ তারা এখন লাইফ নিয়ে এত ব্যস্ত, কারণ ইয়াং বয়সের এত বেশি স্ট্রাগল নিজেদের, ওটা সামলাতে সময় লাগে। তো কিছু জানা দরকার, কিন্তু পুরো জিনিসটা জানার মতো আমার মনে হয় যে একটা টাইমিংয়ের ব্যাপার আছে, কিন্তু ওরা ইন্টারেস্টেড, ওরা জানে এটা তাদের আগ্রহ আছে, আমাদেরকে জানাতে হবে। সেই জানার এই যে তাদের যে এখন তো সবাই হচ্ছে যার যার পেশা বা কেরিয়ারের দিকে ছুটছে, তার সঙ্গে ওই যে আপনাদের চিকিৎসকদের ভাষায় সাপ্লিমেন্ট হিসাবে সংস্কৃতিকে বা বাংলাদেশকে রাখা জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ। এখন প্রকাশের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।